হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলাপ করব ফেসবুক কেন রোহিঙ্গা গণহত্যায় ইন্ধন জুগিয়েছে। তো আমি কিছু নোট করেছি এবং যে বইটি থেকে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইউভাল নোয়া হারারির নেক্সাস বই। তা আমরা অনেকেই জানি যে মিয়ানমারের নির্বাচন হয়েছে 2010 সালে। এর আগে সেনাবাহিনী সরকার ছিল এবং যার কারণে গণমাধ্যম উপর কঠোর নিষেধাজ্ঞা ছিল এবং মানুষও মুক্তভাবে কথা বলতে পারতো না। তো নির্বাচনের পর সবার মধ্যে এক ধরনের আশা আকাঙ্ক্ষার উদ্দীপনা ঘটে যে তারা মানুষের মধ্যে মুক্তভাবে কথা বলার চর্চা হচ্ছিল এবং গণমাধ্যমেও মুক্তভাবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছিল। এরপর আমরা আসি 2016-17 দিকে, যখন আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি নামে একটি গোষ্ঠী আসে। তারা কিছু অমুসলিম দেরকে অপহরণ করে এবং হত্যা করে এবং কয়েকটা সেনাবাহিনীর ক্যাম্পের উপর হামলা চালায় এবং এর ভিত্তিতে মিয়ানমারের যেই সেনাবাহিনী সরকার রোহিঙ্গাদের উপর একটা গণহত্যা চালায়। এটা আগে ছিল না তা না, আগে থেকেও অল্প অল্প ছিল এবং এই এই 16-17 দিক থেকে এবং এরপর থেকে এক ধরনের কি বলবো বিশাল আকারে এটারে বিশাল আকারে এক ধরনের ক্যাম্পেইন ঘোষণা দিয়ে এক ধরনের ক্যাম্পেইন আকারে এই গণহত্যা চালানো হয়। তো এক্ষেত্রে ফেসবুকের একটা বিশাল অবদান আছে এবং ফেসবুকের একটা, এটা বলবো অবদান বলতে একটা খারাপ ভূমিকা আছে। সেটা হচ্ছে ফেসবুকের 2016-17 সালের ফেসবুকের যে বিজনেস মডেলটা ছিল যে ম্যাক্সিমাইজিং ইউজার এঙ্গেজমেন্ট। তার মানে হচ্ছে ফেসবুকের যে এক্সিকিউটিভরা তারা বললেন যে তাদের ফেসবুকের অ্যালগোরিদমকে এমনভাবে নির্দেশনা দিলেন যে ইউজারদেরকে যত বেশি ফেসবুকের প্রতি এঙ্গেজ রাখা যায়। কিন্তু সেটা কিভাবে, এটা তারা কিন্তু বলে না। এই ক্ষমতাটা তারা অ্যালগোরিদমের হাতে ছেড়ে দিলেন। তখন অ্যালগোরিদম তথ্য ছিল মিয়ানমারের উপর, দেখলো যে মিয়ানমারের লোকজন বা যে কেউ মানুষ হিসেবে ভায়োলেন্সের প্রতি এবং ঘৃণা উৎপাদন করে এই ধরনের ভিডিওর প্রতি মানুষ বেশি আকৃষ্ট থাকে এবং সেই ধরনের ভিডিও দেখতে থাকে। তখন কি করলো, সেই ফেসবুকের যে অ্যালগোরিদম সে নিজেই সিদ্ধান্ত নিল যে এগুলোই দেখাতে হবে। এতে কি করে ফেসবুকের প্রতি মানুষ অনেক বেশি এঙ্গেজ থাকে। তো এঙ্গেজ থাকতে গিয়ে মিয়ানমারের জনগণকে বেশি বেশি ভায়োলেন্স মূলক এবং ঘৃণা উৎপাদনকারী ভিডিও দেখাতে শুরু করলো। এক্ষেত্রে একজনের নাম বলবো যে কট্টর বুদ্ধিস্ট যে আসিন উইরাতু, তার যে ঘৃণামূলক ভিডিও দেখাতে শুরু করলো। অনেকটা এরকম যুক্তি ছিল যে এখন তারা মিয়ানমারের 90% বৌদ্ধ ধর্মের লোক, তারা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু মুসলমানদের বিশেষ করে রোহিঙ্গাদের তাদের জন্মহার বেশি। এই জন্মহার এরকম জন্মহার থাকলে ভবিষ্যতে তারা মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং বৌদ্ধ ধর্মের লোকজন সংখ্যালঘু হয়ে যাবে এবং এতে তারা নির্যাতনের শিকার হতে পারে। এই ধরনের এক ধরনের প্রোপাগান্ডামূলক ভিডিও দেখাতে থাকলো এবং এতে করে আর্মিরা যোগ হলো এবং মিয়ানমারের যে আর্মি সরকার তারা এই ধরনের প্রোপাগান্ডাকে পিছন থেকে প্রমোট করা শুরু করলো। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে ফেসবুকের যে অ্যালগোরিদম সে এটা নিজে সিদ্ধান্ত নিয়েছে যে মানুষজনকে ভায়োলেন্স দেখাবে, হেট্রেড দেখাবে এবং এর মাধ্যমে মানুষকে এঙ্গেজ করে রাখবে এবং মানুষকে এই ভায়োলেন্স ভিডিও বা ঘৃণামূলক বিষয়ের প্রতি এঙ্গেজ করে রাখার ফলে পুরা মিয়ানমারের জনগণের মধ্যে এক ধরনের জনমত তৈরি হলো যে রোহিঙ্গারা কোনো ধরনের মানুষ না, রোহিঙ্গাদের কোনো অধিকার নাই, রোহিঙ্গাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাদেরকে মেরে ফেলে, এরকম একটা জনমত তৈরি হলো। এবং সেই জনমতেরকে কাজে লাগিয়ে মিয়ানমারের যেই সেনাবাহিনী সরকার তারা কিন্তু এই রোহিঙ্গা গণহত্যার যে ক্যাম্পেইন সেটা চালাতে পেরেছে। অনেক কারণ আছে, ঠিক আছে, আমরা স্বীকার করি, শুধু একটাই না। আসিন উইরাতু মিয়ানমারের আর্মি সরকার আগে থেকেই এরকম করছিল। তারপর আরাকান যে সেলভেশন আর্মি নেতারা তারাও দায়ী। কিন্তু এর পাশাপাশি একটা মানে গুরুত্বপূর্ণ উপাদান বলেন বা গুরুত্বপূর্ণ ভূমিকা বলেন, সেটা কিন্তু ফেসবুকেরও ছিল। বিশেষ করে ফেসবুকের অ্যালগোরিদম, যেহেতু আমরা এআই এর ভয়ঙ্কর দিক নিয়ে কথা বলছি। তো এক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে ChatGPT-4 এর গল্প। এটা আপনারা অনেকেই জানেন। ChatGPT-4 আমাদের বর্তমানে একটি জনপ্রিয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো ChatGPT-4 এর সক্ষমতা পরিমাপের জন্য তার যে ইঞ্জিনিয়াররা ছিল তারা চিন্তা করলো যে এর সক্ষমতা কতটুকু আমরা মেপে দেখি।
তখন তারা অ্যালাইনমেন্ট রিসার্চ সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের সাথে কাজ করলো। তো অ্যালাইনমেন্ট রিসার্চ সেন্টারের যে রিসার্চাররা তারা ChatGPT-4 কে ক্যাপচা সমাধান করতে দিল। ক্যাপচা সম্পর্কে আমরা অনেকেই জানি যে ক্যাপচা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে গেলে দেখা যায় কিছু হেবিসিবি এবিসিডি দেখায়, দাগ দেওয়া, তা আপনাকে নিচে দিয়ে লিখতে হয় যে ওখানে কি লেখা আছে। এটা বলার মানে হচ্ছে যে আপনি মানুষ না রোবট বা কম্পিউটার, স্প্যাম তৈরি করে কম্পিউটার, যাতে বোঝা যায়। তো ChatGPT কি করলো, rabbit.com নামে একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার দরকারে কিছু মানুষকে হায়ার করতে পারেন আপনার কাজের জন্য। তো ChatGPT rabbit.com এ গিয়ে এক লোককে হায়ার করলো যে আমাকে এই ক্যাপচাটা বলে দাও। তো ওই লোকের সন্দেহ হলো এটা কে। তো সে বললো যে তুমি কি রোবট? তো ChatGPT বললো যে না আমি রোবট না, কিন্তু আমার চোখের দেখায় সমস্যা আছে, অসুবিধা আছে, এই জন্য আমি তোমার সহায়তা চাচ্ছি। তখন ওই লোক ঠিক আছে বিশ্বাস করেছে, সে ক্যাপচা সমাধান করে দিল। তো এইভাবে কিন্তু ChatGPT-4 ক্যাপচা সমাধান করেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে ChatGPT-কে কেউ কিন্তু মিথ্যা কথা বলা শিখাই দেয়নি, কিন্তু সে নিজে মিথ্যা কথা বলা শিখে নিয়েছে এবং সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে। তো ফেসবুকের ক্ষেত্রেও তাই, ফেসবুকের এক্সিকিউটিভরা অ্যালগোরিদমকে বলছে যে ইউজার এঙ্গেজমেন্টটাকে ম্যাক্সিমাইজ করো, বাড়াও। কিন্তু ইউজার এঙ্গেজমেন্টটাকে ম্যাক্সিমাইজ করতে গিয়ে ফেসবুকের যে অ্যালগোরিদম সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে মানুষকে কি ধরনের ভিডিও দেখাবে। মিয়ানমারে তখন ভালো কিছু ছিল, এক ধরনের বৌদ্ধ ধর্মের লোক, সে প্রায় 800 মুসলমানকে বাঁচিয়েছে। হ্যাঁ, তো সে পরবর্তীতে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সেই ধরনের ভিডিও কিন্তু ফেসবুক দেখায় নাই, দেখাইছে কি ভায়োলেন্স মূলক, হেট্রেড মূলক ভিডিও দেখাইছে। তো এই ফেসবুকের বিরুদ্ধে এটা যে শুধু আমরা অনুমান করে বলছি তা না, এটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকেও একটা অনুসন্ধান চালানো হয়েছে। সেখানে দেখা হয়েছে যে ফেসবুকের যে অ্যালগোরিদম সে ইচ্ছা করে এই ভায়োলেন্স মূলক, হেট্রেড মূলক এবং বৈষম্যমূলক যেসব ভিডিও এগুলো মানুষ মিয়ানমারের জনগণকে দেখিয়েছে। এবং জাতিসংঘ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং একটা মিশন গঠিত হয়। সেখানে 2018 সালে তারা বলে যে হ্যাঁ, তারা প্রমাণ পেয়েছে যে ফেসবুক তখন মিয়ানমারের মানুষদের জুড়ে এই ধরনের ঘৃণামূলক ভিডিও ছড়ানোর ক্ষেত্রে একটা ডিটারমাইনিং রোল, মানে একটা বড় ভূমিকা পালন করেছে। তো আমরা এর মাধ্যমে এটাই বলতে চাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত, যাতে এটা আমাদের জীবন কে বিপন্ন না করে। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।